হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এবং ধারক এই চ্যাপ্টারের একটা বিশেষ জায়গায় সম্পর্কে আমরা বলবো। আমরা ইতিমধ্যে ধারকত্ব সম্পর্কে একটা ধারণা পেয়েছি এবং ধারক তৈরির যে মূল নীতি সে সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি এবং ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত এবং কোথায় থাকে তা সম্পর্কেও আমরা একটা ধারণা পেয়েছি। আজকে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করতে চাইছি তা হচ্ছে কতকগুলো বিশেষ ধরনের মানে ওয়াইডলি বা পপুলারলি ইউজড যে ক্যাপাসিটার, কারণ ক্যাপাসিট্যান্স সম্পর্কে পড়ার যে বাস্তব কারণ সেটা তো আর কিছুই নয় ক্যাপাসিটার তৈরি করা, অর্থাৎ বাস্তবে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করব যেখানে প্রচুর পরিমাণে অল্প পরিসরে প্রচুর পরিমাণে আধানকে আমরা ধরে রাখতে পারবো। তো সেই হিসাবে সেই যে ডিভাইস বা সেই যে অ্যারেঞ্জমেন্ট সেইটাকে আমরা বলছি ক্যাপাসিটার, অনেক সময় কন্ডেন্সারও বলা হয়। তো ক্যাপাসিটার যে ধরনের ক্যাপাসিটার ইউজ করা হয় আকৃতি অনুযায়ী, তিনটে খুব পপুলারলি ইউজড ক্যাপাসিটার সম্পর্কে আমরা আজকে জানব। তো এগুলো ওয়াইডলি যেভাবে আমরা বলছি, এখানে তাদের ক্যাপাসিট্যান্স আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অফ ক্যাপাসিট্যান্স অফ ডিফারেন্ট টাইপস অফ ক্যাপাসিটার। পপুলারলি ইউজড ক্যাপাসিটারস আর, এক নম্বরে হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যার বাংলা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার। আর 3 নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। তো এটার বাংলা করলে হয় সমান্তরাল পাত ধারক। এটার বাংলা হচ্ছে গোলীয় ধারক। আর এটার বাংলা হচ্ছে চোঙাকৃতি ধারক। তো এই তিনটের মধ্যে আবার সব থেকে ওয়াইডলি ইউজড এবং পুরো ক্যাপাসিটার সম্পর্কে একটা ধারণা আমাদের জন্মে যাবে আমরা যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটার সম্পর্কে জানি। তো আজকে তাহলে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা আমরা এইটার উপরই রাখবো। আমরা পরের ক্লাসে আমরা এই দুটো সম্পর্কে বলবো, অর্থাৎ আজকের ক্লাসে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তার ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে তার ধারকত্ব বাড়ানো যায়, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেগুলো আমরা জানব। পরের ক্লাসে আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ধারকত্ব এবং সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারের ধারকত্ব সম্পর্কে জানব। তাহলে আজকে আমরা শুরু করছি প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। দেখো, বাংলা নামকরণ থেকেই বোঝা যায় সমান্তরাল। সমান্তরাল যখন আসছে নিশ্চিত একটা পাত নেই, পাত দুটো সমান্তরাল, দুটো পাত, মিনিমাম দুটো পাত, মানে একটা ধারক করতে গেলে মিনিমাম দুটো পাত, সমান্তরাল পাত ধারক।
এখন প্রশ্ন হচ্ছে পাথ মানে কি? পাথ মানে হচ্ছে প্লেন সিট, অর্থাৎ যার দৈর্ঘ্যপ্রস্থ আছে কিন্তু বেধ অত্যন্ত কম, তাকে আমরা পাথ বলি। তো যেমন অনেক সময় আমরা ওই স্ল্যাব বলি, স্ল্যাব মানে দৈর্ঘ্যপ্রস্থ আছে, বেধ আছে তুলনায় কম, কিন্তু এটা হচ্ছে পাথ। তাহলে এই পাথ ধারক কিভাবে তৈরি করা হয়? না, পাথ ধারক তৈরি করা হয় দুটো পরিবাহী পাথ খুব কাছাকাছি, আমি একটু দূরেই আঁকছি লিখতে সুবিধা হবে বলে, কিন্তু এরা খুব কাছাকাছি থাকে। দুটো পাতকে, পরিবাহী পাত, পাতলা ধরো লেটাস সাপোজ এটা অ্যালুমিনিয়াম হতে পারে, এটা তামা হতে পারে। তো দুটো পাতকে পাশাপাশি সমান্তরালভাবে রাখলাম। এবার মানে অ্যাকচুয়ালি এটাই একটা পাত ধারক। এবার কিভাবে কাজ করে আমি বলি, এর ভেতরে মাঝের অংশে আপাতভাবে আমি কিছু রাখিনি, তার মানে এর ভেতরে আমরা ধরে নিতে পারি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যমকে অলমোস্ট একই রকম ধরা হয়, যদিও কিন্তু পুরোপুরি নয়। কারণ তড়িৎ ভেদ্যতা বায়ু মাধ্যমে শূন্য মাধ্যমের হচ্ছে সব থেকে কম, বায়ু মাধ্যমের তার থেকে সামান্য বেশি, কিন্তু সেটা আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ওটাকে নেগলিজেবল হিসাবে ধরতে পারি। মানে আমরা সেই জন্য বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমকে একই রকম ভাবে ভাববো। এবার একটা ব্যাটারি দিয়ে এটাকে কানেক্ট করা হলো, এটা একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হলো। এটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হলো মানে কি? এখানে এখানে আমি আগের দিন বলেছিলাম আগের ক্লাসে যে অ্যাকচুয়ালি এই যখনই এখানে একটা ব্যাটারিটা, আমি মনে করলাম এটা ভি ভোল্টের ব্যাটারি, তো ভি ভোল্টের ব্যাটারি যখনই কানেক্ট করব, ব্যাটারিটা একটা ইলেকট্রন পাম্পার বা ইলেকট্রন ট্রান্সফার ডিভাইস হিসাবে কাজ করবে। কিরকম না, এই যে ধনাত্মক প্লেটটা যার সঙ্গে যুক্ত আছে, এখান থেকে ইলেকট্রনগুলোকে এ টেনে নেবে। ইলেকট্রনগুলো যখনই টেনে নেবে, এই পাতে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। স্বাভাবিক অবস্থায় যখন ব্যাটারি লাগায়নি তখন কি ছিল, এর সঙ্গে এর পাতের ইলেকট্রন সংখ্যা একই ছিল, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সাম্যাবস্থায় ছিল। তাই জন্য মানে প্লাস মাইনাস দুটোর মধ্যে আলাদা আলাদা করে যতগুলো প্লাস ছিল ততগুলি মাইনাস ছিল, ফলে কোনো রকম কোনো আধানের অস্তিত্ব ছিল না। কিন্তু যখনই আমি ব্যাটারি এখানে কানেক্ট করলাম, তখন কি হলো না, তখন এইখান থেকে ইলেকট্রনগুলো এদিকে আসতে শুরু করলো। স্বাভাবিকভাবেই ইলেকট্রনগুলো এখানে চলে এলো এবং এর যেহেতু ইলেকট্রনের ঘাটতি হতে শুরু করলো, তাই এ পজিটিভলি চার্জড হয়ে গেল। এই ইলেকট্রনগুলো ব্যাটারি হয়ে ব্যাটারি এখানে কাজ করছে টু ড্র দ্য ইলেকট্রন। ব্যাটারিটা এই ইলেকট্রনগুলোকে টানার জন্য কাজ করছে এবং এদিকে টানছে, এদিকে ইলেকট্রনগুলোকে ঠেলে দিচ্ছে, এই পাতে। তাহলে যে ইলেকট্রন, যত সংখ্যক ইলেকট্রন এখান থেকে টানছে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন এদিকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এ যতগুলো ইলেকট্রনের ঘাটতি, এ ততগুলো ইলেকট্রনের হচ্ছে এক্সেস। তার মানে এ যতটা ধনাত্মক হবে, লেটাস সাপোজ এ হলো প্লাস কিউ আর এ হলো মাইনাস কিউ, তার মানে এ যতটা ধনাত্মক হলো এ ততটাই ঋণাত্মক হলো। তো তাহলে আমরা আসলে গোটা সিস্টেমের ক্ষেত্রে যদি দেখি, তাহলে নেট চার্জ হচ্ছে 0, কারণ এখানে শুধুমাত্র চার্জের রিডিস্ট্রিবিউশন হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নেব এই যে পজিটিভ আধানের যে চার্জ কিউ, এটাই এই ধারকের আধান, এই আধানটাই এই ধারকের আধান। তাহলে এখানে ধারকের, আমরা ব্যাটারি করার জন্য ধারকের আধান হচ্ছে যে কিউ। এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এটা থেকে এটা এখানে চলে যাচ্ছে, এটা কতক্ষণ চলবে? এটা ততক্ষণই চলবে যতক্ষণ, দেখো যতক্ষণ মানে তুমি যতক্ষণ এই ব্যাটারিটা চালু করলে,
সঙ্গে সঙ্গে এ প্লাস হতে শুরু করলো, ইলেকট্রন আসতেই থাকলো, আর এ মাইনাস হতে শুরু করলো। তাহলে এই দুটো প্লেটের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, এ প্লাস এ মাইনাস, একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এবং এই বিভব পার্থক্য যত সময় যাচ্ছে তত বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা সময় এলো তখন পুরো এই দুটো যে পাত, এই পাতের মধ্যেকার বিভব হয়ে গেল ভি। এই পাত দুটোর মধ্যেকার বিভব হয়ে গেল ভি, অর্থাৎ ব্যাটারির যা পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালে প্রাপ্ত হলো। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে তোমার এরও যা পোটেনশিয়াল আর ব্যাটারিরও তাই পোটেনশিয়াল, সেই মুহূর্তে এটা অফ হবে। তখন এইটাকে আমরা বলবো, এই ক্যাপাসিটারটাকে আমরা বলবো ফুললি চার্জড। এই ক্যাপাসিটারটাকে আমরা তখন বলবো ফুললি চার্জড। তাহলে এটা ফুললি চার্জড হয়ে গেল যখন এর বিভব হয়ে গেল ভি। এবার আমি যদি কতগুলো জিনিস এখানে হবে, যেমন আমরা মনে করলাম এই যে দুটো প্লেট নিচে, এই প্লেটটা বা এই প্লেটটা, এদের এরিয়া, সারফেস এরিয়া ধরে নিলাম এ, এরও সারফেস এরিয়া আমি ধরে নিলাম এ, দুটোরই সারফেস এরিয়া এ। এখন এর মধ্যে আছে টোটাল চার্জ কত? প্লাস কিউ। তাহলে চার্জ ডেনসিটি এখানে চার্জ কিভাবে থাকবে না, প্লেটের ওপর, প্লেটের গোটা এরিয়া জুড়ে থাকবে। তার মানে কি চার্জ ডেনসিটি? তার মানে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। আমরা কি দিয়ে প্রকাশ করি? সিগমা। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। এর হচ্ছে প্লাস কিউ বাই এ। তার মানে প্লেট এ, আমি যদি এটা নাম দিই, এটা এ প্লেট, এটা বি প্লেট। এ প্লেটের চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস সিগমা বাই এ, মানে প্লাস সিগমা মানে কিউ বাই এ, আর এটা হচ্ছে এ প্লেটের। আর চার্জ ডেনসিটি বি প্লেটের হবে কত? মাইনাস সিগমা ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই এ। তাহলে প্রথমত দুটোর এরিয়া ধরলাম আমরা কিউ বাই এ, অর্থাৎ সিগমা প্লাস সিগমা মাইনাস সিগমা। আমি ধরলাম এই দুটো প্লেটের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি, এই দুটো প্লেটের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা যেটা পেলাম যে প্রথমত ব্যাটারিটাকে কানেক্ট করার পর এইটা পূর্ণ চার্জড হয়ে গেল, তখন এর আধান ঘনত্ব হচ্ছে সিগমা কিউ বাই এ, এরও হচ্ছে সিগমা কিউ বাই, একটা প্লাস একটা মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে নিশ্চিতভাবেই যে এই দুটো যেহেতু চার্জ বডি, এদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে ওই প্লেট দুটোর ভেতরে ইলেকট্রিক ফিল্ডের প্রকৃতিটা কেমন হবে। কেন না, ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই কিন্তু চার্জ মানে এই যে চার্জ মানে তোমার ক্যাপাসিটার বা ইলেকট্রিক্যাল যে এনার্জিটা, সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই নিহিত থাকে। তাহলে স্বাভাবিকভাবে উই আর ইন্টারেস্টেড ফর দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য টু প্লেট। এখন দেখো এর ভেতরে কি হবে, এটা প্লাস আধান, তাহলে প্লাস আধান থেকে আমরা ফিল্ড যদি বলরেখা বেরোয়, তার মানে বলরেখা মানে ফ্লাক্স কোন দিকে হবে? এই দিকে। প্লাস আধান থেকে হবে এইদিকে ফ্লাক্স। আর এটা মাইনাস আধান, মাইনাস আধানের ভেতরে ফ্লাক্স ঢোকে, তার মানে মাইনাস আধানের ফ্লাক্স হবে এইদিকে, এইদিকে। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব, আমরা একটুখানি যদি পাশে একটা ছবি এঁকে নিই, এই যে মানে এটা তোমার ভেতরের যে তড়িৎ ক্ষেত্রটা, জাস্ট কতকগুলো এরকম ইকুইডিস্ট্যান্ট প্যারালাল লাইন, ইকুইডিস্টেন্স প্যারালাল লাইন। তার মানে এটা একটা প্রত্যেকটা রেখার মধ্যে দূরত্ব সমান এবং এরা প্যারালাল, তার মানে এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কিন্তু দেখা যায় কেবলমাত্র এই যে সাইডে একটুখানি জায়গায় এইরকম, বা একটু যদি বড় করি এইরকম দুটো তিনটে মানে কয়েকটা বলরেখা একটু বেঁকে যায়, এদিকেও তাই, এদিকেও তাই, একটু এরকম এরকম। তার মানে আমরা ভেতরের যদি বলরেখাগুলোকে লক্ষ্য করি,
তাহলে দেখবো যে প্রান্তের একটুখানি অঞ্চল বাদ দিয়ে ভেতরের মধ্যের অংশটায় পুরোপুরি হচ্ছে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন প্রশ্ন হচ্ছে এটা বেঁকে যায় কেন? খুব স্বাভাবিকভাবেই উত্তরটা তোমরা জানা আছে, কারণ আমরা জানি একই অভিমুখী যে বলরেখাগুলো সেগুলো পরস্পরকে পার্শ্বচাপ দেয়। এখন লক্ষ্য করে দেখো যে এই ভেতরের যে বলরেখাগুলো, যদি এই বলরেখাটার কথা ধরো, তাহলে এ এদিকে পার্শ্বচাপ দিচ্ছে, এ এদিকে পার্শ্বচাপ দিচ্ছে, তাহলে পরস্পরের পার্শ্বচাপ সমান আর বিপরীত, ফলে এরা কিন্তু সোজা আছে। কিন্তু এই একবারে প্রান্তের দিকের কয়েকটা বলরেখা যাদের এই দিকে আর কোনো বলরেখা নেই, ফলত এই বলরেখাগুলোর পার্শ্বচাপ এই দিকে থাকে, ফলে বলরেখাগুলো এইদিকে একটু কার্ভ হয়ে যায়, এটাও এইদিকে একটু কার্ভ হয়ে যায়। কিন্তু আমরা আমাদের সিম্পলিসিটির জন্য আমরা ধরে নেব ভেতরে অলমোস্ট একটা বা পুরোপুরি একটা তড়িৎ মানে সুষম তড়িৎ ক্ষেত্র এখানে তৈরি করেছে। এবং সেই তড়িৎ ক্ষেত্রের মানটাকে যদি আমরা ই ধরি, তাহলে কিভাবে ইটা ক্যালকুলেশন আমরা করব? আমি ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্রের মান ই। এখানে লক্ষ্য করার বিষয়, আমি যদি তোমাদেরকে একটুখানি বলি যে গাউসের সূত্র তোমরা একটু মনে করো, তাহলে গাউসের সূত্রে দেখো যে এরকম একটা প্লেট থাকলে এর কাছাকাছি কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, এর কাছাকাছি থাকা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 ইপসাইলন 0। শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 ইপসাইলন 0। এখানে সিগমা হচ্ছে এই প্লেটটার, এই আহিত প্লেটটার হচ্ছে যে সারফেস চার্জ ডেন্সিটি, আর 2 ইপসাইলন 0। তার মানে এখানে লক্ষ্য করো এর সঙ্গে আর এর কোনো টার্ম নেই, তার মানে দেয়ার ইজ নো আর। তার মানে প্রত্যেকটা বিন্দুতে আর যদি না থাকে, ইন্ডিপেন্ডেন্ট অফ আর হয়, তাহলে প্রতিটা বিন্দুতেই সমান। এইখানে যদি এই মাঝের কোনো এই প্লেটটার জন্য ভেতরে কাছাকাছি বিন্দুগুলোতে সব জায়গায় আমরা তাহলে ধরে নিতে পারি ইটা একই আছে, সিগমা বাই 2 ইপসাইলন 0। এখন এইবার যদি আমরা এই দুটোকে একটু বড় করে এখানে আঁকি, লক্ষ্য করো আমি দুটো দূরে দূরে আঁকছি, তাহলে এটা প্লাস আধান, আর এই প্লাস আধানের জন্য এদিকে যে বলরেখা মানে এদিকে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এইদিকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত? E1 যদি ধরি, তাহলে সিগমা বাই 2 ইপসাইলন 0। সিগমা বাই 2 ইপসাইলন 0, এটা তো মাইনাস আধান। মাইনাস আধানের জন্য বলরেখার অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে। কিন্তু এর তো চার্জ ডেন্সিটি একই, তার মানে এর বলরেখা এর তড়িৎ তোমার প্রাবল্য কত হবে? সিগমা বাই 2 ইপসাইলন 0। মাইনাস চিহ্ন দিলাম না কেন? না, অভিমুখটা দেখিয়ে দিয়েছি। তার মানে এরও যেদিকে অভিমুখ, এরও সেদিকে অভিমুখ। তার মানে ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে নেট তড়িৎ ক্ষেত্র ই সমান E1 প্লাস E2, অর্থাৎ এর জন্য E1 এর জন্য E2 একই অভিমুখে বলে সরাসরি যোগ হয়ে যাচ্ছে। তার মানে কত হবে? সিগমা বাই ইপসাইলন 0। সিগমা বাই 2 ইপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 ইপসাইলন 0 দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন 0। তার মানে কি হচ্ছে না, এই প্লেটের ভেতরে যে তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, তার মান হচ্ছে E ইজ ইকুয়ালস টু সিগমা বাই ইপসাইলন 0। তাহলে সিগমা বাই ইপসাইলন 0 এখন এটার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এর বিভব আমি কি করে বার করব? তোমরা নিশ্চিত ইতিমধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনে পড়েছো যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে কোনো একটা একক আধানের জন্য যে কাজ মানে যে কাজ করতে হয় তাকে বলা হয় ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য। আবার এটাও পড়েছো যে একক আধানের ওপর কত বল কাজ করে, না তড়িৎ ক্ষেত্রের সমান ই। কারণ যে কোনো আধানের ওপর কত বল কাজ করে? এফ ইজ ইকুয়ালস টু ই কিউ। আর একক আধানের জন্য কিউটাও 1, তার মানে এফ ইজ ইকুয়ালস টু ই। তার মানে একক আধানের জন্য ই। তার মানে আমি যদি একটা একক আধানকে এইখান থেকে এইখানে নিয়ে আসি, এইখান থেকে এইখানে নিয়ে আসতে যে কাজ করতে হবে সেই কাজটাই হবে এই দুটো প্লেটের মধ্যেকার বিভব পার্থক্য। তার মানে কত হবে সেটা আমি এটা মুছে দিচ্ছি। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে potential difference between the plates is equals to work done to bring a unit charge from unit, এখানে অবশ্যই ইউনিট পজিটিভ চার্জ from B to A,
তো সেটা কত হবে? যেহেতু ই এর মানটা এক সেম আছে, এখানে প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সেম, তাহলে একই বল যদি প্রতিটা বিন্দুতে কাজ করে তাহলে এখানে সরাসরি বল ইন্টু দূরত্ব করব। কারণ যেখানে বল একই রকম নেই সেখানে আমরা কি করি? লাইন ইন্টিগ্রাল করি, ইন্টিগ্রেশন ই ডট ডিএল। কিন্তু এখানে সেটা করার দরকার নেই, তাহলে সরাসরি ভি সমান, আমি যদি পার্থক্য ভি হয় তাহলে ভি ইজিক্যালস টু ই ইন্টু ডি। তার মানে ই এর মান কত? সিগমা বাই ইপসাইলন জিরো ইন্টু ডি। ভি ইজিক্যালস টু সিগমা বাই ইপসাইলন জিরো ইন্টু ভি। তাহলে এই দুটো প্লেটের মধ্যেকার বিভব হচ্ছে ভি। এইবারে তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে? তাহলে আমরা জানি ক্যাপাসিট্যান্স যদি এর সি হয়, এর ক্যাপাসিট্যান্স যদি সি হয় তাহলে সি ইজিক্যালস টু ক্যাপাসিট্যান্স সি ইজিক্যালস টু কিউ বাই ভি, বেসিক ফর্মুলা। তাহলে কিউ বাই ভি, কিউ মানে কত? সিগমা এ। কিউ মানে এটাও সিগমা এটাও সিগমা এ, তাহলে সিগমা আমরা প্লাস আদানটাকে ধরো বলেছি, তাহলে সিগমা এ বাই সিগমা ডি ইন্টু ওপরে ইপসাইলন জিরো চলে গেল, এই যে ভি দিয়ে ভাগ করলাম, তাহলে সিগমা সিগমা কেটে গেল, দ্যাট ইজ ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়ালস টু সিগমা এ বাই ডি, and this is the capacitance of a parallel plate capacitor. C is equals to sigma epsilon 0 a by d, epsilon 0 a by d। তার মানে এখানে লক্ষ্য করার বিষয়, এই যে দুটো প্যারালাল প্লেট দিয়ে আমরা যে ক্যাপাসিটার বানিয়েছি সেই ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা। ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটে জিনিসের উপরে ক্যাপাসিটি নির্ভর করে। কি কি? এক হচ্ছে ইপসাইলন জিরো, অর্থাৎ ইপসাইলন জিরোটা কিনা এই মাধ্যমের ভেতরে যে মাধ্যমটা আছে তার তড়িৎ ভেদ্যতা। তার মানে তড়িৎ ভেদ্যতাকে যদি আমরা বাড়াতে পারি, এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তোমরা জানো যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে সব থেকে কম। তা অন্য মাধ্যম যদি আমরা এখানে দিই তার মানে এটা বাড়বে। দু নম্বর হচ্ছে এ, অর্থাৎ প্লেট দুটোর ক্ষেত্রফল যত বাড়বে তত হচ্ছে ক্যাপাসিট্যান্স বাড়বে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ এই ডি যত কম হবে, প্লেট দুটোর মধ্যেকার দূরত্ব যত কম হবে তত সি এর মান বাড়বে। তাহলে সি এর মানকে প্যারালাল প্লেট কন্ডেন্স ক্যাপাসিটার থেকে আমরা দেখতে পাচ্ছি সি এর মানকে বৃদ্ধি করা যায় তিন ভাবে। এক, মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বাড়িয়ে। দুই, প্লেট দুটোর ক্ষেত্রফলকে বাড়িয়ে। তিন, প্লেট দুটোর মধ্যবর্তী দূরত্বকে কমিয়ে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সমান্তরাল পাতধারক, যেটা ভেতরটা হচ্ছে বায়ুপূর্ণ বা শূন্য মাধ্যম রয়েছে, তার ধারকত্ব আমরা বার করলাম সিগমা ইপসাইলন জিরো এ বাই ডি, ইপসাইলন জিরো এ বাই ডি। এইবারে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইটাকে যদি আমি ধরো বায়ু মাধ্যম না রেখে আমি ভেতরে যদি একটা পুরোটা, এই পুরোটাকে আমি যদি মনে করো একটা কে মাধ্যম এখানে প্রবেশ করিয়ে দিই, যার ইয়ে হচ্ছে কে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, আর সবকিছু এক আছে, কনফিগারেশন সমস্ত এক, শুধু শূন্য মাধ্যমের জায়গায় একটা যে দূরত্ব ছিল ডি বেধের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি ঢুকিয়ে দিলাম, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে দেখবে, আমরা আগের ক্লাসে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে যখনই তোমার একটা তড়িৎ, এটার ভেতরে তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ভেতরে যখনই আমি ডাইইলেকট্রিক দিয়ে দেব তখনই ডাইইলেকট্রিক একটা নিজস্ব তড়িৎ ক্ষেত্র তৈরি করবে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। ফলে এই ডাইইলেকট্রিকের ভেতরে নেট তড়িৎ ক্ষেত্রটা কিন্তু প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র অর্থাৎ আগের তড়িৎ ক্ষেত্র থেকে কমে যাবে। এবং সেই অনুপাতটা আমরা এরকম ভাবে বার করেছিলাম, আগের তড়িৎ ক্ষেত্র, সেটাই মুছে দিচ্ছি, আগের তড়িৎ ক্ষেত্র যদি ই হয় আর এখনকার তড়িৎ ক্ষেত্র যদি কে হয়, যে তাহলে পরে যেটা হবে যে ই প্রাইম ইজিক্যালস টু, এখনকার তড়িৎ ক্ষেত্র হবে ই বাই কে। এখনকার তড়িৎ অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢোকানো অবস্থায় তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ইপসাইলন ই প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু ই বাই কে। কে হচ্ছে যে মাধ্যমটা প্রবেশ করেছি তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এইবারে বিভব পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পিডি। পিডি হবে ওয়ার্ক ডান মানে ই প্রাইম ইন্টু ডি,
তাহলে ই প্রাইম কত, ই বাই কে ইন্টু ডি। তার মানে ই এর মান কত বেরিয়েছে, সিগমা বাই ইপসাইলন জিরো ইন্টু কে ইন্টু ডি। এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। এইবার এই ক্যাপাসিট্যান্স তাহলে এখন কত হবে, সি ইজিক্যালস টু কিউ বাই ভি, কিউ মানে সিগমা এ, আর এদিকে হচ্ছে সিগমা ডি, আর ওপরে চলে গেল ইপসাইলন জিরো ইন্টু কে। তাহলে সিগমা সিগমা কেটে গেল, তাহলে কত হলো, এ ইপসাইলন জিরো কে বাই ডি। লক্ষ্য করে দেখো, আমি এটা সি প্রাইম লিখছি। আগের বারে ক্যাপাসিট্যান্স ছিল সি ইজিক্যালস টু, যখন আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক দিইনি, শূন্য মাধ্যম ছিল, তখন ছিল এ ইপসাইলন জিরো বাই ডি। আর এখন ক্যাপাসিট্যান্স হলো ইপসাইলন জিরো বাই ডি ইন্টু কে। তার মানে কি হলো না, ক্যাপাসিট্যান্স কে গুণ বেড়ে গেল। আমরা জানি যে ক্যাপাসিট্যান্স মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান একের থেকে কম, যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক মান একের থেকে বেশি হয়। তাহলে স্বাভাবিকভাবেই সি প্রাইমটা কি করে পাওয়া গেছে, তাহলে সি প্রাইম সমান, এটার মান তো সি, তাহলে সি ইন্টু কে। তার মানে সি এর সঙ্গে কে গুণ করে সি প্রাইম পাওয়া যাচ্ছে। তার মানে আগের যে ক্যাপাসিট্যান্স ছিল তার কে গুণ ক্যাপাসিট্যান্স হয়ে যাচ্ছে, এখানে তার কে গুণ ক্যাপাসিট্যান্স হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের পরাবৈদ্যুতিক যে মাধ্যম ডাইলেকট্রিক মিডিয়া, সেটাকে যদি আমরা চেঞ্জ করি, শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য মাধ্যম নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিট্যান্সের মান বেড়ে যায়। এবং সেখান থেকে আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, সি বাই সি প্রাইম, সি প্রাইম বাই সি ইজিক্যালস টু কে, সি প্রাইম বাই সি ইজিক্যালস টু কে। তো এইটা আমরা বলতে পারি এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তার মানে এখান থেকে আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ডেফিনেশনও বলতে পারি। কিভাবে না, কোনো একটা ক্যাপাসিট্যান্স সে যখন শূন্য মাধ্যমে থাকবে, আর যখন আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করিয়ে দেব, তখন দ্বিতীয় যে ক্যাপাসিট্যান্স আর প্রথম যে ক্যাপাসিট্যান্স একই মানে কনফিগারেশনের, এই দুটোর অনুপাত হবে ওই মাধ্যমের মানে অন্তর্স্থিত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানের সমান। অর্থাৎ পরাবৈদ্যুতিক কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে যে কোনো একটা ক্যাপাসিটারের ভেতরে যদি আমি ওই মাধ্যমকে প্রবেশ করিয়ে দিই, তাহলে মানে এখনকার যে মানে ক্যাপাসিট্যান্স পাওয়া যাচ্ছে আর আগের যেটা, তাদের অনুপাত হবে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে সমান। অর্থাৎ সি প্রাইম বাই সি ইজিক্যালস টু কে। তাহলে এইখানে আমি দেখতে পেলাম এখানে আমি দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে এখানে পুরোটা হচ্ছে আমরা এ করেছি, পুরোটা হচ্ছে আমরা ভর্তি করে দিয়েছি পরাবৈদ্যুতিক ধ্রুবকে। এখন যদি আমরা এটাকে পার্সিয়ালি ভর্তি করি, অর্থাৎ খানিকটা অংশ ভর্তি করি, তাহলে এর প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে ধারকত্ব সেটা কি হবে আমরা একটুখানি দেখে নেব। ঠিক আছে, একটু দেখে নেওয়া যাক। মুছে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট capacitor which is partially filled with a dielectric. তার মানে আমরা এর আগের বার দেখলাম যে পুরোটা যদি ক্যাপাসিটার মানে ডাইলেকট্রিক দিয়ে ভর্তি হয়, সেটা কি হবে না কে গুণ বেড়ে যাবে। এখন যদি অর্ধেক বা খানিকটা অংশ, আমি অর্ধেক বলবো না, অর্ধেকটা স্পেসিফিক করে দিচ্ছি, যে কোনো খানিকটা অংশ ভর্তি আর খানিকটা অংশ হচ্ছে যে খালি, কিংবা দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক দিলাম, একটা K1 একটা K2, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স হচ্ছে কি পরিবর্তন হবে আমরা একটু দেখে নেব।
প্রথমত আমি একটু ছবিটা আঁকি। এই ছবি আঁকলাম, একটু বড় করেই আঁকছি কারণ এতটা গ্যাপ তো থাকে না। ব্যাটারি কানেক্ট করলাম। আমি এইখানে আমি ধরে নিলাম এই অংশটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি প্রবেশ করেছি কে, আর এই অংশটা বায়ু। আমি ধরে নিলাম আগের মতোই এটা ডি দূরত্ব আছে। তাহলে এই পরাবৈদ্যুতিক যেটা প্রবেশ করেছি ধরে নিলাম এর বেধ হচ্ছে টি। তাহলে এই বেধটা কত? ডি মাইনাস টি, এইটা। তো তার মানে আমি যেটা দেখাচ্ছি যে পুরোটার ডিফারেন্স হচ্ছে ডি। আমি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম এখানে প্রবেশ করেছি যার বেধ হচ্ছে টি। তাহলে বাকি অংশটা বায়ু আছে, ডি মাইনাস টি। তাহলে এইভাবে এখন আমরা এর ক্যাপাসিট্যান্স কিভাবে বার করব? ঠিক একইভাবে বার করব আমরা। এবার নিশ্চিতই বোঝা যাচ্ছে যে এখানে এই যে অংশটা, এইখানে যা ইলেকট্রিক ফিল্ড হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু বেশি হবে কারণ এটা শূন্য মাধ্যম আর এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। তাহলে এইখানের ইলেকট্রিক ফিল্ড কত হবে? অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যম যেটা আছে সেখানকার ইলেকট্রিক ফিল্ড কত হবে? আমি যদি ধরে নিই ইলেকট্রিক ফিল্ড ইন ডাইইলেকট্রিক মিডিয়াতে কত হবে? এখানে হবে, আমি ধরে নিতে পারি ই বাই কে, where E is the electric field in vacuum. ভ্যাকিউমতে যদি ই হয় তাহলে এইটুকু অংশে হবে ই বাই কে। আর ইলেকট্রিক ফিল্ড ইন নেক্সট অংশ অর্থাৎ ইন ভ্যাকিউম, VACCUM, ভ্যাকিউম কত হবে? ইজিক্যালস টু ই। তাহলে এই অংশটায় এখানে ইলেকট্রিক ফিল্ড হলো ই, আর এই অংশটা ইলেকট্রিক ফিল্ড হলো ই বাই কে। এবার ওয়ার্ক ডান, আমরা তো বলেছি যে ওয়ার্ক ডান করে আমরা বার করব। এই অংশের পুরোটা ই বাই কে, এই অংশের পুরোটা ই। তাহলে পরে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? দুটো ওয়ার্ক ডান যোগ করে দেবো। এইখান থেকে এইখানে আসতে কত লাগবে? দূরত্ব কত? টি। তাহলে আমরা লিখবো ই বাই কে ইন্টু টি প্লাস, এটা হচ্ছে শুধু ই, তাহলে ই ইন্টু ডি মাইনাস টি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পরে এইবারেতে ক্যাপাসিট্যান্স কত হবে? ক্যাপাসিট্যান্স ইজিক্যালস টু সি ইজিক্যালস টু কিউ বাই ভি, এইটা ভি। তাহলে কিউ মানে হচ্ছে সিগমা এ ডিভাইডেড বাই, আমরা এখানে ইটা কমন নিতে পারি। ইটা যদি কমন নেই তাহলে এটা হবে টি বাই কে প্লাস এটা হবে ডি মাইনাস, আচ্ছা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ডি মাইনাস টি। এবার ই এর মানটা আমি যদি বসাই, ই মানে কত? এটা হচ্ছে সিগমা এ বাই, ই এর মান হচ্ছে সিগমা বাই ইপসাইলন জিরো ইন্টু থার্ড ব্র্যাকেট টি বাই কে প্লাস ডি মাইনাস টি। তাহলে ওপরে এটা উঠে গেলে সিগমাটা কেটে যাবে। তার মানে ক্যাপাসিট্যান্স সি সমান যেটা দাঁড়ালো সিগমা জিরো ইপসাইলন জিরো এ বাই নিচে হলো টি বাই কে ডি মাইনাস টি। বাস, তাহলে এইটা হলো যদি পার্সিয়ালি ফিল্ড হয় তাহলে এইরকম একটা ক্যাপাসিট্যান্স হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি শূন্য মাধ্যম না থেকে অন্য একটা মাধ্যম থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? আমি যদি এটাকে শূন্য মাধ্যম না ধরে আমি যদি এটাকে K1 পরাবৈদ্যুতিক মাধ্যম আর এটাকে K2 পরাবৈদ্যুতিক মাধ্যম ধরতাম তাহলে আর কিছুই হতো না। আলটিমেট রেজাল্ট আমি করে দিচ্ছি ডি বাই K1 টি বাই K1 প্লাস ডি মাইনাস টি বাই K2। এবার যদি আমাদের দেখতে সুন্দর হতো, আমি যদি এটাকে T1 ডিস্টেন্স ধরতাম, এটাকে T2 ডিস্টেন্স ধরতাম, তাহলে পরে সি সমান আমাদের দাঁড়াতো ইপসাইলন জিরো এ বাই
T1/K1 প্লাস T2/K2। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সেক্ষেত্রে যদি এরকম পার্সিয়ালি ফিল্ড থাকে অথবা যদি দুটো মাধ্যম থাকে, সেটা কিভাবে তার বার করব। এখন যদি দুটোর পরিবর্তে 3টে 4টে 5টা অনেকগুলো ডাইলেকট্রিক, বিভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত ডাইলেকট্রিক যদি থাকে, তাহলে আলটিমেটলি কি হবে, এই এক্সপ্রেশনটাই হবে। তার মানে সি ইজ ইকুয়ালস টু, আমি এখানটায় লিখছি ইপসাইলন 0 a বাই T1/K1 প্লাস T2/K2 প্লাস T3/K3 and so on, that is equal to ইপসাইলন 0 a বাই সামেশন Ti/Ki, যেখানে i is equals to 1 to i is equals to n। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের আমরা কিভাবে হচ্ছে যে বিভিন্ন মাধ্যম যদি এখানে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারছি, ধারকত্বগুলো। তো এই হচ্ছে আমরা প্যারালাল প্লেটের শূন্য মাধ্যমে এবং হচ্ছে যে পরাবৈদ্যুতিক মাধ্যম ভেতরে থাকলে তার ক্যাপাসিট্যান্স কত হবে তার একটা আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা এই আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম না দিয়ে যদি আমরা কোনো কন্ডাক্টিং মিডিয়াম দিতাম, তাহলে কি হতো, একটা বড় কোশ্চেন। আবার দেখা যাচ্ছে যে এই যে দুটো প্লেট A প্লাস A মাইনাস, তাহলে এদের মধ্যে কি কোনো আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলের মান কত, সে বিষয়টাও কিন্তু আমাদের একটা জানার বিষয়। তো আমরা পরের ক্লাসে এই বিষয়টা জানবো। আজকে এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।